প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব রাষ্ট্রদর্শন নিয়ে। রাষ্ট্রদর্শনের মধ্যে গান্ধীজির যে রাজনৈতিক চিন্তা ভাবনা, গান্ধীজির রাজনৈতিক যে দর্শন, সেই সম্পর্কে আলোচনা তোমরা দেখবে যে সেখানে আমরা লক্ষ্য করতে পারি গান্ধীজির এই রাজনৈতিক যে দার্শনিক যে ভাবনাগুলো, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে তার রামরাজ্যের ভাবনা। রামরাজ্য এই বিষয়টি গান্ধীজি তার চিন্তাভাবনার মধ্য দিয়ে উল্লেখ করেছেন। আজকে আমরা এই রামরাজ্য বলতে গান্ধীজি কি বুঝিয়েছিলেন সেই সম্পর্কে, বা এই রামরাজ্যের ধারণা তার রাজনৈতিক চিন্তাভাবনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এই বিষয়টি তোমাদের সামনে উল্লেখ করব। বস্তুত গান্ধীজি কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক তত্ত্ব বা দর্শনের সূত্রপাত বা প্রতিষ্ঠা করেননি। সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক জীবনের ওপর যে সমস্যা, সেই সমস্যা সম্পর্কে তার যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণাই কিন্তু তার রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে প্রসারিত হয়েছিল। ঊনবিংশ এবং অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর প্রচলিত যে বিভিন্ন রাজনৈতিক দর্শন, সেগুলি গান্ধীজির জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার করেনি। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে গান্ধীজি টলস্টয়ের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। এছাড়াও ডেভিড থরোর কিছু প্রভাবও গান্ধীজির ধারণার মধ্যে লক্ষ্য করা যায়। অহিংসা নীতির প্রতি গভীর আস্থা এবং পশু বলের প্রতি অশ্রদ্ধা গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণার মধ্যে সুপরিস্ফুট। রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব এবং তার অশুভ প্রভাব সম্পর্কে গান্ধীজি বিশেষভাবে অবহিত ছিলেন। তার মতে রাষ্ট্র হলো কেন্দ্রীভূত এবং সুসংবদ্ধ হিংসা বা বলপ্রয়োগমূলক প্রতিষ্ঠান। ব্যক্তি মানুষের একটি আত্মা রয়েছে, কিন্তু রাষ্ট্র হলো আত্মাবিহীন একটি যন্ত্র যা সহিংস বলপ্রয়োগ ছাড়া বাঁচতে পারে না। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি মঙ্গলের পরিবর্তে অমঙ্গল বা অকল্যাণকেই আহ্বান করে আনে। সীমাবদ্ধ ক্ষেত্রে শোষণের অবসান ঘটাতে সমর্থ হলেও তা ব্যক্তিত্বের বিনাশ সাধন করে থাকে। এই ব্যক্তিত্বই সমাজের প্রগতির ক্ষেত্রে মূল কারণ। সুতরাং পাশবিক শক্তির ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রকে গান্ধীজি সমর্থন করেননি। গান্ধীজি রাষ্ট্রকে উদ্দেশ্য হিসাবে চিহ্নিত না করে জনগণের জীবনের ব্যাপক কল্যাণ সাধনের মাধ্যম বা উপায় হিসাবে চিহ্নিত করেছিলেন। মানুষের জীবনের অসম্পূর্ণতা বা দুর্বলতার জন্য রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের সৃষ্টি। রাষ্ট্র যেহেতু কল্যাণ সাধনের মাধ্যম, সেহেতু রাষ্ট্রীয় ক্ষমতার অপপ্রয়োগে ব্যক্তির নৈতিক অধিকার হবে অহিংস সত্যাগ্রহের মাধ্যমে রাষ্ট্রীয় আইন কানুনকে প্রতিহত করা। সমাজ সেবামূলক রাষ্ট্র যত কম কর্তৃত্বের অধিকারী হবে, ততই ব্যক্তির নৈতিক স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত হবে বলে গান্ধীজি মনে করেছিলেন। গান্ধীজি রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং শ্রেণীহীন সাম্য ভিত্তিক সমাজ ব্যবস্থার পরিকল্পনা করেছিলেন। অর্থনৈতিক সাম্য ছিল এর চূড়ান্ত শর্ত। অছিতন্ত্র বা ট্রাস্টিশিপের মাধ্যমে এই স্থিতির রূপায়ণ সম্ভব বলে গান্ধীজি মনে করেছিলেন। অবশ্য অর্থনৈতিক সাম্য বলতে গান্ধীজি চূড়ান্ত সাম্যের কথা বোঝেননি। শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রেণীদ্বন্দ্ব বা শ্রেণী সংগ্রামের পথ পরিহার করে শ্রেণী সমঝোতা বা শ্রেণী সহযোগিতার আদর্শ অনুসরণ করার কথা তিনি বলেছেন। গান্ধীজির শোষণহীন সমাজ অহিংস নীতির ওপরেই নির্ভরশীল, এটিই ছিল তার ভিত্তি। রাষ্ট্রের শোষণমূলক চরিত্রের উদ্ভাবনের সম্ভাবনা সম্পর্কে অবহিত ছিলেন বলেই গান্ধীজি রাষ্ট্রের চরম সার্বভৌমিকতার তত্ত্বে বিশ্বাসী ছিলেন না।
নৈতিক কর্তৃত্বের ভিত্তিতে জনগণের সার্বভৌমত্বে তিনি আস্থাশীল ছিলেন। অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মতো রাষ্ট্র এর মাধ্যমে জনগণের কাছ থেকে সীমাবদ্ধ আনুগত্য দাবি করতে পারে। নৈরাজ্যের আশঙ্কা থাকলেও রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগের রোধের জন্য গান্ধীজি একে সমর্থন করেছেন। মানুষের নৈতিক মূল্যবোধের পরিপন্থী আইন প্রণয়ন করলে তা অমান্য করা নাগরিকের অধিকার ও কর্তব্য বলে গান্ধীজি বিবেচনা করেছেন। বিশৃঙ্খলার সম্ভাবনা দূর করার জন্য অনুসৃত পদ্ধতি হবে তার মতে পুরোপুরিভাবে অহিংস। সুতরাং গান্ধীজির আদর্শ সমাজ ব্যবস্থা হলো অহিংস নীতির ওপর প্রতিষ্ঠিত রাষ্ট্রহীন গণতন্ত্র বা স্টেটলেস ডেমোক্রেসি। এই গণতান্ত্রিক সমাজে প্রত্যেকেই শাসক, প্রত্যেকে এমনভাবে নিজেকে পরিচালিত করবে যাতে অন্যের পক্ষে প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। এইরূপ আদর্শ ব্যবস্থায় ক্ষমতার দ্বন্দ্বের প্রশ্ন থাকবে না। সত্য ও অহিংসার ভিত্তিতে গঠিত সত্যাগ্রহী গ্রামগুলির সমবায় হল গান্ধীজির রাষ্ট্রহীন গণতন্ত্রের বাস্তব রূপ। এই সংগঠনের ভিত্তি হবে সম্পূর্ণ স্বেচ্ছামূলক। সমাজ জীবনে সাম্য বিরাজ করবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সমাজের জন্য কাজ করবে। এটি হলো রাষ্ট্রহীন গণতন্ত্রের আদর্শ। এইরূপ সমাজে শোষণের কোনো সুযোগ থাকবে না। রাষ্ট্রবিহীন অহিংস গণতন্ত্রই হলো গান্ধীজির স্বপ্নের রামরাজ্য। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে এই আদর্শ রাষ্ট্র পরিপূর্ণভাবে বাস্তব রূপ পরিগ্রহ করবে সেই সম্ভাবনার বিষয়ে গান্ধীজি নিজেই স্থির বিশ্বাসী ছিলেন না। সমস্ত জনগণের প্রতিনিধিত্বকারী রাষ্ট্র সম্পূর্ণভাবে অহিংস হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেননি। তার ধারণা ছিল যে অহিংস নীতির প্রাধান্যের ভিত্তিতে কোনো সমাজ গঠন করা সম্ভব এবং তার জন্যই তিনি সমস্ত শক্তি নিয়োগ করেছিলেন। আদর্শ অহিংস সমাজ ও মানব প্রকৃতির মধ্যে সমন্বয় সাধনের জন্য অহিংস বিপ্লবের মাধ্যমে এই সমাজ ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি বিশ্বাস করতেন। আদর্শ রাষ্ট্র সম্পর্কে চিন্তার ভিত্তিতে গান্ধীজি রাষ্ট্রের ওপর ন্যূনতম কাজের দায়িত্ব অর্পণের কথা বলেছিলেন। ডেভিড থরোর অনুরূপে একইভাবে তিনি বলেছিলেন যে আমি সেই সরকারকেই শ্রেষ্ঠ বলে মনে করি যা কম শাসন করে। রাষ্ট্রের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ। সুতরাং রাষ্ট্র তার কাজ পরিচালনায় এই মূল লক্ষ্যের সাথে সামঞ্জস্য রক্ষা করে সর্বাপেক্ষা কম শক্তি বা বল প্রয়োগ করবে। জনসাধারণ হলো মূল, রাষ্ট্র হলো ফল। মূলে মিষ্টতা না থাকলে ফল মিষ্ট হতে বাধ্য। সুতরাং অহিংস রাষ্ট্রের কার্যকলাপ হবে ন্যূনতম। অবশ্য আদর্শ সমাজে অপরাধের কোনো অস্তিত্ব থাকবে না, এ কথা কিন্তু গান্ধীজি বলেননি। অহিংস রাষ্ট্র অপরাধীর মানসিক পরিবর্তনের ওপরেই প্রাধান্য দেবে। অবশ্য নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির সমাজবিরোধী প্রবণতা রোধ করার অধিকার অবশ্যই রাষ্ট্রের থাকবে। গান্ধীজির রাষ্ট্রচিন্তার পিছনে তার মহান জাতীয়তাবাদী মনোভাব সক্রিয়, তা অস্বীকার করা যায় না। কিন্তু গান্ধীজি হিংসাত্মক ও আগ্রাসনমূলক জাতীয়তাবাদকে কখনোই সমর্থন করতে পারেননি। এই দৃষ্টিতে গান্ধীজি আন্তর্জাতিকতার আদর্শে বিশ্বাসী ছিলেন। জাতিবিদ্বেষ নয়, সুস্থ জাতীয়তাবোধের মাধ্যমেই সভ্যতার অগ্রগতি সম্ভব। গান্ধীজি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা গঠনের কথা বলেছিলেন। আদর্শগতভাবে গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত যে চিন্তাভাবনা সেটি বিশেষ আকর্ষণীয় বলে মনে হলেও বিভিন্ন সমালোচক এর সমালোচনা করেছেন। রাজনৈতিক সমস্যাকে ধর্মীয় ও নৈতিকতার মানদণ্ডে বিচার করে গান্ধী তার মতবাদ প্রচার করেছেন। তার ফলে গান্ধীজির রাজনৈতিক চিন্তা বিশেষ অস্পষ্ট বলে সমালোচকেরা মনে করেন। মার্ক্সবাদী যারা লেখকেরা রয়েছেন তাদের মতে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র। এই মৌলিক সত্য গান্ধীজির দর্শনে উপেক্ষিত হয়েছে। সমাজের অর্থনৈতিক দিক থেকে প্রতিপত্তি সম্পন্ন শ্রেণী রাষ্ট্রের ক্ষমতাকে সম্পূর্ণ নিজস্ব শ্রেণী স্বার্থে ব্যবহার করে, ব্যাপক জনগণের কল্যাণের জন্য নয়।
রাষ্ট্রের এই শ্রেণী চরিত্র অস্বীকার করে গান্ধীজি বস্তুত বুর্জুয়া রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিকে সমর্থন করেছেন। এছাড়াও বলা হয় যে গান্ধীজি অহিংস সত্যগ্রহের মাধ্যমে স্বৈরাচারী শাসকের অন্যায় ও শোষণের বিরুদ্ধে সকল আন্দোলন পরিচালনার কথা বলেছেন। বিপ্লবী কর্মপন্থা এবং বিপ্লবী আন্দোলনকে গান্ধীজি বর্জন করেছেন। সমালোচকদের মতে এই দৃষ্টিভঙ্গি ঐতিহাসিক দিক থেকে ভ্রান্ত। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস প্রমাণ করেছে যে বুর্জোয়া শাসকেরা বলপ্রয়োগ ছাড়া কখনো ক্ষমতা ত্যাগ করেননি। অহিংস এবং বিবেকের কাছে আবেদন নিবেদনের মাধ্যমে বাস্তবে এই উদ্দেশ্য সিদ্ধ নাও হতে পারে। এছাড়াও বলা হয়েছে যে গান্ধীজির আদর্শ সমাজ রাষ্ট্রহীন গণতন্ত্রের ধারণাটিও সম্পূর্ণ পরস্পর বিরোধী। গান্ধীজি একদিকে রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলেছেন, আবার অন্যদিকে রাষ্ট্রের ন্যূনতম কার্যাবলী, সমাজ কল্যাণের লক্ষ্য পূরণ প্রভৃতি বিষয়ের ওপর দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরাধ প্রবণতা হ্রাস, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকারও ইঙ্গিত দিয়েছেন। সুতরাং তার ধারণার মধ্যে সুস্পষ্ট বিরোধিতা রয়েছে। এছাড়া বলা যায় যে গান্ধীজির পরিকল্পিত সত্য ও অহিংসা ভিত্তিক আদর্শ রাষ্ট্র সমাজ বা রামরাজ্য বর্তমান জগতে নিতান্তই অবাস্তব। ধর্ম ও নৈতিকতার ওপর মাত্রাধিক গুরুত্ব আরোপ করে গান্ধীজি তার বাস্তব অবস্থাকে উপেক্ষা করেছেন। এইরূপ সমাজ প্রতিষ্ঠার সম্ভাবনা সম্পর্কে গান্ধীজি নিজেই সংশয় প্রকাশ করেছেন। বাস্তবে দেখা যায় যে গান্ধীজির আদর্শ স্বপ্নের ভারত আজও সার্থক হয়নি। অহিংসা, ত্যাগ, সহিষ্ণুতা ও সত্যাগ্রহের নীতি ভারতের রাষ্ট্রনায়ক বা জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারেনি। গান্ধীজির রাষ্ট্র চিন্তায় সমাজ বা রাষ্ট্র অপেক্ষা ব্যক্তির উপর মাত্রাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যক্তির নৈতিক স্বাধীনতার উপলব্ধির কথা গান্ধীজি বলেছেন, কিন্তু তা সমাজ বা রাষ্ট্র নিরপেক্ষ হতে পারে না। সমাজের সভ্য হিসাবে এবং রাষ্ট্রের সাহায্যে ব্যক্তি জীবনের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব বলেই অনেকে বিশ্বাস করেন। এই দৃষ্টিতেও গান্ধীজির রাজনৈতিক চিন্তাধারাকে সমালোচনার ঊর্ধ্বে বলা যায় না। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম গান্ধীজির রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধারণা, সেটি হচ্ছে রামরাজ্য সম্পর্কে তার ধারণা। গান্ধীজির দর্শনের এই গুরুত্বপূর্ণ প্রত্যয় এই সম্পর্কে আলোচনা তোমাদের মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফিকে তোমরা আরও বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো গান্ধীজির রামরাজ্য সম্পর্কে এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।